বড় ম্যাডাম, রাতে কি রান্না করব? বাধা পেয়ে পেছনে তাকালেন সুফিয়া খান। মালার কথায় তীক্ষ্ণ গলায় বললেন, আমাকে কেন প্রশ্ন করছো? প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে রান্না করো তোমরা? সুফিয়া খানের কথায় মালা থমথমে মুখে বলল, দাদি বলছে আপনি যা দাদি বলছে আপনি যা আদেশ করবেন তাই বাড়িতে রান্না হবে, আর নয়তো সবাই না খেয়ে থাকবে, রান্না বন্ধ। মালার কথায় সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে এক পলক হেনা খানকে দেখে মালাকে রান্নার তালিকা দিয়ে চলে যেতে চাইলে সেখানে হাজির হলো খানবাড়ির মালি ছেলে কাশেম। সে সুফিয়া খানের উদ্দেশ্যে লম্বা চওড়া বাজারের লিস্ট দিয়ে বলল, বড় ম্যাডাম, দাদাভাই এই লিস্টটা পাঠিয়েছেন আপনাকে দিতে। সুফিয়া খান মালাকে চলে যেতে বলে ঘুরে তাকালেন হালকা পাতলা গঠনের কাশেমের দিকে। কাশেমের থেকে কাগজের লিস্টটি হাতে নিয়ে সেদিকে তাকাতে দেখলেন বিশাল আয়োজনের একটি বাজারের লিস্ট সেটি। সুফিয়া খানের জানা মতে খানবাড়িতে আপাতত কোনো ফাংশন নেই, তাহলে এই লিস্ট কিসের হতে পারে সেটা জানতে চেয়ে কপাল কুঁচকে কাশেমকে বললেন, বাড়িতে কি কোনো ফাংশন আছে কাশেম? জি ম্যাডাম, দাদাভাই আপনি বাড়িতে ফিরার খুশিতে এতিম বাচ্চাদের খাওয়াবেন বলছেন। এই লিস্টটা সে আয়োজনের। আপনাকে বলছে এটা ঠিক আছে কি না দেখতে। হাতের কাগজটাই তিনি সেইভাবে আরো একবার নয় দুবার নয় বেশ কয়েকবার চোখ বোলালেন। মাত্র 3 ঘন্টায় কেমন একটা টান অনুভব হচ্ছে এই ফেলে যাওয়া মানুষগুলোর প্রতি। ওনার সংসার ওনাকে যত্ন সহকারে ফিরিয়ে দিতে চাচ্ছেন তারা, অথচ সেই সংসারের মায়া তিনি অনেক আগেই ত্যাগ করে ফেলেছেন। সোফিয়া খান বাজারের লিস্টে বাচ্চাদের জন্য 2-1 রকমের মিষ্টি জাতীয় খাবার অ্যাড করে দিতে বললেন। কাশেম সেই ফাঁকে আরো একটি কাগজ তুলে দেয় সোফিয়া খানের হাতে, গমগমে স্বরে বলেন, ম্যাডাম, এটা হলো খান বাড়িদের সকল কর্মচারীদের লিস্ট। মাসের 10 তারিখে আমাদের বেতন দেয়া হয়। আজ 9 তারিখ, সেই জন্য দাদাভাই এটা আপনার কাছে পাঠিয়েছেন। সোফিয়া খান বেশ তীক্ষ্ণ গলায় বললেন, আমার কাছে কেন? দাদাভাই বলছে আপনি আমাদের বেতন দিলে আমরা এই মাসের বেতন পাবো, আর নয়তো আমরা সকল কর্মচারী বেতন ছাড়া থাকবো নাকি। কাশিমের থমথমে মুখটার দিকে সোফিয়া খান তাকিয়ে সেভাবে বললেন। ওকে, কাল দেওয়া হবে, যাও। কাশেম ছেলেটি চলে যেতে খানবাড়ির ড্রয়িং রুমে উপস্থিত হয় রাদীপ। যদিও সে দুপুরের দিকে এসে মায়ের সাথে দেখা করে গিয়েছিল, এখন আবারও আশা। সোফিয়া খানি কল করে ডেকেছেন রাদীপকে নিহাল খানের রিপোর্টের জন্য। ভয়ার্থ রাদীপ থমথমে মুখে সোফিয়া খানের হাতে নিহাল খানের ফেক রিপোর্ট তুলে দিতে গম্ভীর সোফিয়া খান সেগুলো নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, আমার সাথে এসো রাদীপ। ভয়ার্থ রাদীপ থমথমে মুখে সুফিয়া খানের পিছন পিছন হাঁটলো। এর মাঝে পথে দেখা পেল মায়ার সাথে। মায়া গায়ে একটা সবুজ জামদানি জড়িয়ে মায়া নিহাল খানের ঘরের সামনে দাঁড়িয়ে সুফিয়া খানের খোঁজে। সুফিয়া খান বাড়িতে ফেরার পরপরই মায়া এই শাড়িটা জড়িয়েছে গায়ে শাশুড়িকে খুশি করতে। অবশ্য বিগত সময় ধরে মায়া সুফিয়া খানের পিছন পিছন ঘুরঘুর করছিল, তবে এর মাঝে ফাঁকে সে রিতকে বাড়ির ফেরার কথা বলে এলো ফোনে। নিহাল খানের ঘরে প্রবেশ করতেই মায়া ভয়ার্থ মুখে রাদিফের দিকে তাকালো। মায়ার মতো করে রাদিফের মুখটাও চুপসে আছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। বেহুশ নিহাল খানের হাতে তখনও ক্যানোলায় সেলাইন চলছে। সোফিয়া খান নিহাল খানের পরপরই রিপোর্টগুলো চেক করলো মনোযোগ সহকারে। যতটা ক্রিটিক্যাল মনে করে সোফিয়া খান পাগল পাগল হয়ে চট্টগ্রামে ফিরেছিলেন, তার তেমন কিছু না দেখে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন রাদীফের দিকে। ভয়ার্থ রাদীপ কাচুমাচু করে বিছানার অপর পাশে গিয়ে দাঁড়ালো। মায়াও রাদীফের পাশাপাশি দাঁড়ালো থমথমে মুখে। 2 অপরাধী একত্রে। মায়া ও শাশুড়িকে উল্টোপাল্টা বলে চট্টগ্রামে তো নিয়ে এসেছে, এবার চতুর শাশুড়িকে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে মায়াদের জন্য। খান বাড়িতে আসার পরপরই 2 বার রাদীফের থেকে নিহাল খানের রিপোর্ট চেয়েছিলেন সুফিয়া খান, কিন্তু ব্যস্ততার অজুহাতে রাদীপ এতক্ষণ রিপোর্টগুলো না দিলেও এখন দিতে বাধ্য হয় সে। সুফিয়া খান হাতের রিপোর্টগুলো 2 বার খতিয়েও দেখল। রিপোর্টগুলো যে ওনার বিশ্বাসে আসেনি সেটা ওনার তীক্ষ্ণ দৃষ্টি দেখেই বুঝতে পারছে রাদীপ।
তারপরও সুফিয়া খান রাদীপকে কিছু না বলে হাতের ফাইলগুলো বন্ধ করতে করতে হৃদের খবর নিয়ে জানতে চাইল। হৃদ কই? ভাই মিটিংয়ে। বাড়িতে ফিরতে বলো ওকে। জি আম্মু। রাত 11টা পেরিয়ে 12টার ঘরে। হৃদের ব্যস্ততার শেষ নেই। হৃদ এই রাতেও বাসায় ফিরতো না যদি না মায়া বারবার ফোন করে হৃদকে বাড়িতে ফেরার তাগিদ দিত। নিহাল খানের অনুপস্থিতিতে সবটা হৃদের সামলাতে হচ্ছে বলেই হৃদের ব্যস্ততা দ্বিগুণের চেয়ে 4 গুণ হলো। সেই জন্য হৃদ মায়ের সঙ্গে দেখা করে আবারও দ্রুত বেরিয়ে যাবে বলে ঠিক করে রেখেছে। 1 সপ্তাহ পর নির্বাচন। একদণ্ড বাড়িতে বসে থাকার সময় নেই কারো। হৃদ দলের ছেলেদের সবাইকে নির্বাচনের কাজে ব্যস্ত রেখেই সে এরাতে বাড়িতে ফিরেছে একা। রাদীপ অবশ্যই আসিফদের সঙ্গেই আছে। হৃদ বাড়িতে ঢুকতে ঢুকতে সুফিয়া খানের সঙ্গে হেনা খানের দেখা পেল বসার ঘরে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদ ভাবল মায়া হয়তো ঘুমিয়ে। ক্লান্ত হৃদ সুফিয়া খানের দিকে এগিয়ে গেল। মুখোমুখি হয়ে মায়ের সঙ্গে টুকটাক কথা চালাতে সেখানে লেবু পানি নিয়ে উপস্থিত হয় মায়া। হৃদের মনোযোগ আকর্ষণ করে বলল, আপনার পানি। মায়ার গলা পেয়ে খুব স্বাভাবিকভাবে হৃদ ঘুরে তাকালো। মায়াকে সবুজ শাড়ি পরিহিত ট্রেতে করে লেবুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি থমকে দাঁড়ালো। মায়া ফর্সা গায়ে সবুজ শাড়িটি যেন ঝলমল করলো হৃদের চোখে। হৃদ একবার নয় দুবার নয় বেশ কয়েকবার মায়ার দিকে তাকালো চোখ সরিয়ে। গোটা শরবতের গ্লাস এক চুমুকে শেষ করলো মায়ার দিকে তাকিয়ে। হৃদের এমন দৃষ্টিতে মায়া হাঁসফাঁস করে আর চোখে তাকালো সুফিয়া খান আর হেনা খানের দিকে। বড়দের সামনে হৃদের স্থির দৃষ্টিতে খানিকটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ল মায়া। ততক্ষণে সম্মুখে দাঁড়িয়ে থাকা সুফিয়া খান, হেনা খানও লক্ষ্য করলেন হৃদের দৃষ্টি। মা হিসাবে চট করে বুঝে ফেললেন ছেলের ক্লান্তিময় মনোভাবটা। হৃদ পানির গ্লাসটা ট্রেতে রাখতেই সুফিয়া খান বললেন, নিজের রুমে গিয়ে ফ্রেশ হও হৃদ, আমি তোমার খাবার রুমে পাঠাচ্ছি। হৃদ হ্যাঁ না কিছুই বলল না, বরং চলে যেতে গিয়েও মায়ার দিকে তাকালো চোখ সরিয়ে। মায়া বিব্রত বোধ করে খালি গ্লাসটা নিয়ে কিচেনের দিকে যেতে চাইলে সুফিয়া খান বাধা দিয়ে বললেন, তুমি রুমে যাও মায়া, দেখো আমার ছেলের কি প্রয়োজন হয়, আমি তোমাদের খাবার রুমে পাঠিয়ে দেবো, যাও। সুফিয়া খানের কথায় আপত্তি জানাতে চাইল মায়া। মায়া ইচ্ছে সবাইকে নিয়ে একত্রে ডাইনিং এ বসে খাবে, সে একা রুমে বসে খাবে না। তাছাড়া মায়া হৃদকে ফোন করে এনেছে সুফিয়া খানের সঙ্গে কথা বলার জন্য। সেখানে মায়া যদি হৃদকে নিয়ে ঘরে আলাদা খায় তাহলে ব্যাপারটা কেমন দেখায় না। তাছাড়া মায়াও বুঝলো না হঠাৎ করে সুফিয়া খানই বা কেন মায়াকে রুমে পাঠাতে চাচ্ছেন খাওয়ার জন্য। যেখানে মায়া সবার সাথে একত্রে খাওয়ার জন্য আয়োজন করেছে সেটা কি দেখেননি ওর শাশুড়ি? তাহলে আমি ঘরে খাবো না আম্মু, আমি রিত, রুমে আসো। হৃদের উচ্চ স্বরে ডাকায় থমথমে খেয়ে গেল মায়া। সুফিয়া খান শক্ত গলায় বললেন, রুমে যাও মায়া, দেখো হৃদের কি প্রয়োজন। মায়া আর দাঁড়ালো না। হাতে ট্রে সোফার টেবিলে রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মায়া ঠোঁট উল্টালো। মায়াকে এত তাড়া দিয়ে সবাই রুমে কি জন্য পাঠাচ্ছে তাও বুঝতে পারছে না। শাশুড়ির ছেলে মাত্র বাসায় ফিরেছে, সে ফ্রেশ হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই মায়া গুছিয়ে রেখে এসেছে। তাহলে এত তলব লাগিয়ে মায়াকে কি দরকার? শাশুড়ি ছেলে কি বাবু যে মায়াকে ছাড়া সে একা ফ্রেশ হতে পারবে না? বিরক্ত নিয়ে মায়া রুমে ঢুকতেই ঘরটা অন্ধকার পেল। মায়া ঘরের আলো জ্বালিয়ে ঘরটা উজ্জ্বল করতে হৃদের দেখা পেল না কোথাও। ওয়াশরুমের দরজাটাও বাহির থেকে লক করা দেখে মায়া বুঝলো হৃদ ওয়াশরুমেও নেই। মায়া হৃদকে ডেকে বলল, শাশুড়ির ছেলে আপনি কোথায় আছেন? মায়ার একভাবেই হৃদ বারান্দা থেকে ঘরে এলো। হৃদকে দেখে মায়া আবারও বলল, সে কি, আপনি এখনো ফ্রেশ হননি কেন? তোমার সাথে হব তাই। হৃদের সোজা সাপটা কথায় মায়া কারণটা বুঝলো না, বরং হৃদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমাকে দেখে আপনার ময়লা মনে হয় যে আপনার সাথে ফ্রেশ হব? যান গিয়ে দ্রুত ফ্রেশ হন, আজ আমরা নিচে মায়া থামিয়ে হৃদ বলল, আজ কয়দিন? কিসের? মায়া কুঞ্চিত কপালে পাল্টা প্রশ্ন করলো হৃদকে। মায়ার কথায় উত্তর না দিয়ে হৃদ মায়ার চোখের দিকে তাকালো শান্ত দৃষ্টিতে। হৃদের বদলানো দৃষ্টিতে মায়া হাঁসফাঁস করে কিছু বলবে তার আগেই হৃদ বলল, আমার ফোনটা দাও।
মায়া বিছানার উপর থেকে হৃদের ফোনটা দিতে দিতে হৃদ আসিফের নাম্বারে কল লাগালো। হৃদের কলটা রিসিভ হতেই ওপাশের আসিফ কিছু বলবে তার আগেই হৃদ মায়ার চেহারার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, সবাইকে বাসায় চলে যেতে বল আসিফ। হৃদের কথাই তক্ষুনি শোনা গেল আসিফের গলার সুর। বলল, ভাই আজ তো আমাদের জরুরি মিটিং। সব ক্যান্সেল। কিন্তু ভাই আপনার ফের আসিফকে বলতে না দিয়ে হৃদ বলল, এই রাতে তোর কোনো ডিস্টারবেন্স চাই না আসিফ। আজ রাতে তোর কল দেওয়া নিষেধ। কথাটা বলেই হৃদ কল কেটে নিজের ফোনটা বন্ধ করে দেয়। একইভাবে মায়ার ফোনটাও হৃদ বন্ধ করে দিতে মায়া আপত্তি জানিয়ে বলল, আপনি ফোন বন্ধ করছেন কেন? কারণ আজ রাতটা আমার, তাই। হৃদের কথাটা মায়া তৎক্ষণাৎ বুঝতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে, আজ রাতটা আপনার। তারপরে ফ্রেশ হয়ে আসুন, নিচে খেতে যাবেন, সবাই অপেক্ষা কর। মায়ার কথা শেষ হওয়ার আগেই দরজায় নক করলো কাছের মেয়ে মালা। খাবার ট্রে নিয়ে নরম সুরে বাহির থেকে ডেকে বলল, ভাবি, আপনাদের খাবার বড় ম্যাডাম পাঠাইছে। মালার গলা পেয়ে মায়া সেদিকে এগোলো। হৃদ তখনও জায়গায় দাঁড়িয়ে কোমরের ইন করা শার্টের ভাঁজ টেনে প্যান্টের উপর ফেলে কোমরে বেল্ট খুলতে খুলতে ততক্ষণে মায়া চাপানো দরজাটা খুলে মালাকে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি খাবার এনেছো কেন মালা আপু? আমরা নিচে গিয়ে খাবো তো। মায়ার কথা শেষ হওয়ার আগে হৃদ বেল্ট খুলে বিছানা থেকে তোয়ালে তুলে মালাকে আদেশ করে বলল, খাবারগুলো রেখে যা মালা। জি ভাই। হৃদের কথায় সম্মতি দিয়ে মালা জায়গা ছাড়লো খাবারগুলো দরজার সম্মুখে রেখে। মালাকে চলে যেতে দেখে মায়া খাবার ট্রলি দুহাতে ঠেলে ঘরে প্রবেশ করতেই হৃদ ওয়াশরুমে দিকে যেতে যেতে পুনরায় মায়াকে আদেশ করে বলল। দরজা বন্ধ করো রিত। মায়া দরজা বন্ধ করে খাবার ট্রলি ঠেলে সোফার সম্মুখে রাখলো। হৃদ ততক্ষণে ওয়াশরুমে গোসলে গেছে। মায়া ট্রে থেকে খাবারগুলো নামিয়ে টেবিলে রাখতে পুনরায় দরজা নক করলো মালা। মায়াকে ডেকে বলল, ভাবি, নিচে মেহমান এসেছে, আপনাকে নিচে যেতে বলেছেন দাদি। মালার কথায় মায়া তৎক্ষণাৎ খাবারগুলো ট্রেতে তুলে রেখে চলে গেল নিচে। কোথা থেকে কোন মেহমান এসেছে মায়ার জানা নেই। হৃদ গোসল শেষ করার আগেই মায়া আগত মেহমানদের সঙ্গে দেখা করে চলে আসবে বলে হৃদকে না জানিয়ে বেরিয়ে যায়। অথচ নিচে নামতে নামতে মায়া আয়নের সঙ্গে জুইকে দেখেই আবেগ আপ্লুত হয়ে ওঠে, জুইকে জড়িয়ে ধরে। আজ কতটা দিন কতটা মাস দেখা হয় না দুই বোনের। হেসে খেলে বেড়ানো দিনগুলো যেন হঠাৎ চাপা পড়ে যায় বাস্তবতায়। মায়ার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই, বলতে গেলে মায়া নিজেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে না, হৃদ চাই না বলে। মাঝে হৃদকে না জানিয়ে আরিফের বাসায় যেতে গিয়েও মায়ার যাওয়া হলো না রাফার জন্য। পরে আর মায়া চেষ্টা করেনি কারোর সাথে যোগাযোগ করার হৃদের অগোচরে। আজ না হয় কাল হৃদ নিজেই মায়াকে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেবে বলে এটা মায়ার দৃঢ় বিশ্বাস। কিন্তু আজ হঠাৎ করে জুইয়ের দেখা পেয়ে যেন মায়ার চোখের পাতা ভিজে উঠল সেই পুরাতন স্মৃতিগুলো মনে করে। মায়ার ফুপানোতে জুইও একইভাবে ফুপিয়ে ওঠে কান্নায়। আয়ন সবে মিনিট 10 হলো জুইকে নিয়ে খানবাড়িতে প্রবেশ করেছিল। এর মাঝে মায়ার আগমনে দু বোন জড়াজড়ি করে কাঁদতে দেখে সে হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে আমার ছোট শালী সাহেবা যে, তা ভালো আছো? আয়নের কণ্ঠ পেয়ে মায়া জুইকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে দুহাতে চোখের পানি মুছতে মুছতে বলল, জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, তবে এখন তোমাদের দেখা পেয়ে ভালো হয়ে গেলাম। তোমার জামাই কই হৃদ? হৃদের কথা জিজ্ঞাসা করতে মায়া কান্না ভেজা নাক টেনে বলল, উনি রুমে আছেন। আপনারা কখন এসছেন ভাইয়া? মাত্র আসলাম, তবে আমাদের মামির সাথে দুপুরের ফ্লাইটে চট্টগ্রামে আসার কথা ছিল, কিন্তু খালামণিদের জন্য ফ্লাইট মিস করলাম, সেজন্য রাত হয়ে গেল। আচ্ছা তোমরা কথা বলো, আমি না হয় হৃদের কাছে যাচ্ছি, কেমন? কথাটা বলেই আয়ন সোফা থেকে দাঁড়িয়ে যায় হৃদের ঘরে যাবে বলে। আয়ন চলে যেতে গিয়েও কি মনে করে একটু পিছিয়ে জুইয়ের বরাবর হয়ে নিচু গলায় বলে যায়, আপনার প্রয়োজনে আমাকে কল করবেন জুই, আমি হৃদের ঘরে আছি। জুই মাথা কাত করে সম্মতি দিতে আয়ন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল।
মায়া আয়নের কথায় চমকে তৎক্ষণাৎ পাশে তাকাতে বেশ অনেকগুলো দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো। হৃদের ফুপুরা সকলেই উপস্থিত। ফাহাদের মাকে দেখা গেল শশীর মায়ের সঙ্গে বসে, পাশাপাশি শশীও বসে মায়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে। মায়া একত্রে এতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে অস্বস্তি বোধ করলো। জড়তা মিশ্রিত স্বরে সবাইকে সালাম দিতে সোফিয়া খান ডাইনিং থেকে মায়াকে ডাকলো। শাশুড়ির ডাক শুনে মায়া পালিয়ে যাওয়ার মতন সেদিকে হাঁটলো জুঁয়ের হাত চেপে। মায়ার জীবনে ঘটে যাওয়া পুরনো স্মৃতির পাতা উল্টানো হলে সেখানে সমান দোষী শশীর মাকেও করা হবে। সেদিন মায়াকে বিয়ের দেওয়ার পেছনে ওর পরিবারকে শশীর মাই উস্কেছিল। মুক্তাকে ও শ্বশুর বাড়ি থেকে অপমান করে মিথ্যা অপবাদে বের করে দেওয়া হয়েছিল শুধু শশীর মার কথায়। আর সেই জেদে মায়ার পরিবার খেপে গিয়ে মায়াকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল, খান পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে। মায়ার এই বিষয়টা হয়তো হৃদ বা সুফিয়া খানের জানা নেই, তাই মায়াও চায় না নতুন করে শশীর মায়ের জন্য ওর বৈবাহিক সম্পর্কে ঝামেলা হোক। তাছাড়া শশীর মা মায়ার খালা শাশুড়ি হয়। নিজের বোনের বিষয়টা শুনলে অবশ্যই সুফিয়া খান কষ্ট পাবেন। মায়া চায় না ওর জন্য আর কেউ কষ্ট পাক, বরং যেটা চলে গেছে সেটা মায়ার সয়ে গেছে। পুরাতন স্মৃতি নতুন করে তাজা করার কোনো মানেই হয় না। মায়ার সুফিয়া খানের মুখোমুখি হতে মায়ার ভেজা চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সুফিয়া খান বলল, কি হয়েছে, কাঁদছো কেন? সুফিয়া খানের কথায় মায়া জুঁইয়ের হাত ছেড়ে দেয়। জুঁইকে সুফিয়া খানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দিতে ভাঙা গলায় বলে, ও ও আমার বোন জুই। আম্মু? মায়ার কথায় সুফিয়া খান এক পলক জুঁইকে দেখে বলল, ও আয়নের বউ, আমি ওকে চিনি। বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছিল ঢাকায়। কিন্তু তুমি কাঁদছো কেন? নিজের পরিবারকে মিস করছো বুঝি? সুফিয়া খানের কথায় মায়া থমথমে মুখে জুঁইয়ের দিকে তাকালো। বেখেয়ালি মায়া জুঁইকে কাছে পাওয়ার এতক্ষণ লক্ষ্য করেনি জুঁইয়ের পরিবর্তনগুলো। নতুন বিবাহিত কাপলকে দেখতে যেমন লাগে জুঁইকে তেমনই লাগছে। জুঁইয়ের সাথে আয়নের সম্পর্কের কথাটা মায়া জানতো, কিন্তু জুঁই যে আয়নকে বিয়ে করেছে সেটা জানতো না। তাছাড়া যেখানে মায়ার বিয়েটা নিয়ে মায়ার পরিবারের আপত্তি ছিল, সেখানে এত সহজে জুঁইয়ের বিয়েতে সম্মতি দিয়ে দিল ওদের পরিবার। বিশেষ করে মায়ার চাচা জুঁইয়ের বাবা কত বিরোধিতা করলো মায়াকে খানবাড়িতে বউ করে পাঠাবে না বলে। সেখানে ওনার নিজের মেয়েকে শেষ পর্যন্ত খানবাড়ির ছেলের হাতে তুলে দেবে, বিষয়টা অবিশ্বাস্য লাগলো। মায়া অবিশ্বাস্য দৃষ্টিতে জুঁইয়ের দিকে তাকিয়ে থাকলে সুফিয়া খান ডাইনিং হতে টিস্যু নিয়ে মায়ার ভেজা গাল যত্ন সহকারে মুছে দিতে দিতে বলল, ছোটোখাটো বিষয়ে নিজের মূল্যবান চোখের পানি ঝরাতে নেই মায়া, তাহলে মানুষ তাকে দুর্বল ভাবে। আর খানবাড়ির বউরা দুর্বল নয়। হৃদ ওয়াশরুম থেকে বের হতেই আয়নকে দেখতে পেল বিছানায় বসে। মায়ার জায়গায় আয়নকে রুমে দেখে হৃদ হাতের তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সূক্ষ্ম নজর ঘোরালো রুমে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদের মেজাজ চটে গেল তক্ষুনি। আয়ন হৃদকে ওয়াশরুম হতে বের হতে দেখে বলল, কি রে ভাই, কোনো কারণ ছাড়া এভাবে রেগে ফায়ার হয়ে যাচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়াকে রুমে না পেয়ে তার মেজাজ এমনিই চটে আছে, সেখানে আবার আয়নের হেয়ালি কথায় হৃদ বিরক্তিতে বলল, তুই আমার রুমে কি করিস? কি চাই? চাই তো অনেক কিছুই ভাই, কিন্তু আপাতত তোর মেয়েকে আমার ছেলের জন্য চাই, বুঝলি? না। হৃদ বিরক্তি কণ্ঠে উত্তরটা করে হাতের তোয়ালেটা ছুঁড়ে ফেললো সোফায়। যদিও হৃদ অগোছালো কাজ পছন্দ করে না, তবে মায়ার অনুপস্থিতিতে যেন হৃদের বিরক্তি বাড়ল। আয়ন হৃদের কথাই রসিয়ে বলল, না করলে তো হবে না ভাই, আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা। তোর নাতে আমার বাপ ছেলে কেউ রাজি নই। তাছাড়া তোর মেয়ে জন্ম দেওয়ার আগেই ব্যাপারটা ফিক্সড করে রাখলাম, নয়তো তুই যে তেরা লোক, মেয়ে জন্ম দিতে দিতে বেঁকে বসবি আমার ছেলের সাথে বিয়ে দিবি না বলে। এই জন্য তোর মেয়ের জন্ম হওয়ার আগেই পাখা কথা সেরে ফেললাম। হৃদের বিরক্তি বাড়িয়ে ঘরে রাদীপ ঢুকতে ঢুকতে আয়নের কথায় আপত্তি জানিয়ে বলল, ওয়ান ভাই, তোমার ছেলে রিজেক্ট খানবাড়ির মেয়ে চৌধুরীর বাড়িতে যাবে না। খানবাড়ির মেয়ে খান বাড়িতেই থাকবে আমার ছেলের বউ হয়ে। তুমি বরং ছেলের জন্য অন্য সম্বন্ধ খোঁজো। আমার ছেলের সাথে হৃদ ভাই নিজের মেয়ের বিয়ে দেবেন, তাই না ভাই? কথা বলেই রাদীপ আয়নের পাশাপাশি বিছানায় বসলো। হৃদ বিরক্তি চোখে সেদিকে তাকাতে আয়ন রাদীপের কথার প্রতিবাদ করে বলল, শোন রাদীপ, ঝামেলা পাকাস না। প্রস্তাব আমি আগে নিয়ে এসেছি, সেজন্য আমারটাই গ্রহণযোগ্য, তোরটা নয়।
তাছাড়া সিরিয়ালে আমি আর হৃদ দুজনেই বিবাহিত। তুই বিয়ে না করে ছেলের বউ ঠিক করিস কিভাবে? আগে একটা বিয়ে কর, তারপর না হয় ভেবেচিন্তে দেখব তোর ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু তারপরও হৃদের মেয়ে আমার ছেলের জন্যই ফিক্সড, বুঝলি? তুমি দুর্নীতি করছো আয়ন ভাই। আমার বউ নেই তাতে কি হয়েছে? আব্বু নির্বাচনের পরেই আম্মুকে বলে আমিও একটা বিয়ে করে নেব। আয়ন ফের রাদীপকে থামিয়ে বলল, তুই আগে বিয়েটা কর, তারপর বুঝবো বাকিটা। এখন বল, মামার রিপোর্টগুলো কই? মামি আমাকে জরুরি তলবে চট্টগ্রাম ডেকেছে মামার রিপোর্টগুলো চেক করতে। তুই রিপোর্টগুলো নিয়ে আয়, যা। আয়নের কথায় রাদীপের উচ্ছ্বসিত মুখটা মুহূর্তেই চুপসে যায়। এক পলক হৃদের দিকে তাকাতেই দেখলো ততক্ষণে হৃদ কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এর মাঝে আয়ন হৃদকে ডেকে থামাতে চাইলেও হৃদ থামেনি। রাদীপ হৃদকে চলে যেতে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজাসাপটা কথাই বলল, আব্বুর ডিপার্টমেন্টগুলো ফেক আয়ন ভাই। আম্মুকে চট্টগ্রাম ফেরাতে আমি আর ভাবি মিলে এসব প্ল্যানিং করে ফেক রিপোর্ট বানিয়েছিলাম। তুমি প্লিজ রিপোর্টগুলো দেখে আম্মুকে বলবে আব্বুর হার্টের সমস্যার পাশাপাশি আরও বেশ কিছু জটিল সমস্যা রয়েছে, যেগুলো রিপোর্টে উল্লেখ আছে। তুমি সেগুলি আম্মুকে বুঝিয়ে বলবে প্লিজ। এতক্ষণ দুষ্টুমি করা রাদীপ হঠাৎ সিরিয়াস গলায় কথাগুলো বলতে আয়ন হতবাক গলায় বলল, তুই এসব মিথ্যা প্ল্যানিং ফ্লেটিং করার জন্য আর মানুষ পেলি না রাদীপ? মামিকে এসব মিথ্যা বলে জীবনে পার পাবি তোরা? মামি যে মানুষ, দুদিনে ধরা পড়ে যাবি। তোরা তখন কি করবি? যখন ধরা পড়বো তখন বোঝা যাবে। আপাতত রিস্ক নিতে চাই না ভাই। আম্মু চট্টগ্রাম ফিরেছে বলে আজ আমাদের বাড়িতে এত আনন্দ। আমি চাই না আম্মু আবার ঢাকা ফিরে যাক। যেভাবেই হোক আম্মুকে সবার সাথে চট্টগ্রাম রেখে দিতে চাই। তুমি প্লিজ আমাকে এই ব্যাপারটা সাহায্য করো আয়ন ভাই, বাকিটা আমরা সামলিয়ে নেব। রাদীপের কথায় আয়ন প্রশ্ন করে বলল, হৃদ জানে তোদের বিষয়টা? জানে। যদি মামি রেগে যায় তোদের উপর তখন? হৃদ ভাই আছে, উনি আম্মুকে সামলে নেবে। আশা করছি ঝামেলা হবে না। রাদীপের দৃঢ় মনোবল দেখে আয়ন নীরব সম্মতি দিল। বিষয়টা আসলেই যুক্তিসঙ্গত। রাদীপের জায়গায় আয়ন হলে সেও এতদিনে বারবার চেষ্টা করত নিজের মা বাবাকে একত্র করার। আয়নের উচিত এই বিষয়ে রাদীপকে সাহায্য করা। আয়ন রাদীপকে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। রাদীপকে নিয়ে হৃদের পিছন পিছন সিঁড়ি বেয়ে বসার ঘরে যেতে দেখলো উপস্থিত মেহমানদের ভিড়। শশীকে দেখা গেল হেনা খানের সঙ্গে বসে। হৃদ ডাইনিং এ সুফিয়া খানের দিকে এগোচ্ছে। সেখানে মায়া জুই দুজন দাঁড়িয়ে প্লেট সাজাচ্ছে রাতের খাবারের জন্য। দীর্ঘ সময় নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সকলে বসার ঘরে আড্ডা জমালো আলোচনায়। হৃদ তখন বাহিরে গেল আয়নকে নিয়ে। রাদীপ তখন সবে খাবার চিবুচ্ছিল মনোযোগ সহকারে। পাশাপাশি জুই, সুফিয়া খান আর শশীর মা বসে। বাকিরা ড্রয়িং রুমে যার যার মতো করে আড্ডায় মেতে। আশেপাশে মায়া নেই। সে কিচেন থেকে টক দই ট্রেতে করে নিয়ে সবাইকে দিচ্ছে। শশীর মা সেদিকে তাকিয়ে মায়ার উপস্থিতি লক্ষ্য করে সুফিয়া খানের উদ্দেশ্যে কটাক্ষ করে বলল, হৃদের জন্য একজন প্রতিষ্ঠিত ছেলের জন্য তুমি একটা পাগল মেয়েকে বউ করে আনলে কেন আপা? শশীর মায়ের কথায় সুফিয়া খান বাদে সকলের খাওয়াই বন্ধ হয়ে যায় তক্ষুনি। জুই, রাদীপ একে অপরের মুখ চাওয়াচাই করে থমথমে মুখে তাকালো সুফিয়া খানের দিকে। সুফিয়া খান তখনও গম্ভীর মুখে খাবার চিবুচ্ছে। হাতের চামচে ফের খাবার তুলতে তুলতে শশীর মায়ের কথার উত্তর দিয়ে বলল, আমি তো জানি শশী মানসিক রোগী। মায়া তো খানিকের জন্য অসুস্থ ছিল। সুফিয়া খানের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল শশীর মা। বলল, আমার মেয়েটার সাথে তুমি ওই পাগল মেয়েটার তুলনা দিচ্ছ আপা? গম্ভীর সুফিয়া খান আগের ন্যায় বলল, তুলনা দিলাম কোথায়? সত্যিটা বললাম। তুলনা দিতে হলে তো শশীর জন্মগত পাগল। তারপরও খানবাড়ির বউ করতে আপত্তি ছিল না আমার। সেখানে মায়া তো জন্মগত সুস্থ মস্তিষ্কের একটা মেয়ে। ওর জন্য কোনো আপত্তি করব?
সুফিয়া খানের কথায় রাগ নিয়ে উঠে যায় শশীর মা। ওনার চলে যাওয়ার দিকে জয়ী রাদীপ দুজন তাকায়। রাদীপ পুনরায় যাওয়ায় মনোযোগ দিলেও জয়ী বেশ কষ্ট পেল শশীর মা মায়াকে পাগল বলাতে। যদিও সুফিয়া খান উপযুক্ত প্রতিবাদ করেছেন, তারপরও জুয়ের বেশ খারাপ লাগা থেকে ঘাড় ঘুরিয়ে মায়ার দিকে তাকাতেই দেখলো শশীর মা চলে যাওয়ার সময় ইচ্ছে করে মায়ার সঙ্গে লেগে যায়, যাতে করে মায়ের গায়ে পানি পড়ল গ্লাস ফসকে। হতভম্ব মায়া হতবুদ্ধি হয়ে যায় শশীর মায়ের কাণ্ডে। তারপরও মুখ ফুটে কিছু বলল না, বরং নিজের শাড়িটা ঝেড়ে পানি পরিষ্কার করতে চাইলে বেখেয়ালি চোকাচোকি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। চমকে ওঠার মতন মায়া হাতের শাড়ি ছেড়ে তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো, অথচ হৃদের তীক্ষ্ণ দৃষ্টি বলছে সে শশীর মায়ের কর্মকাণ্ড লক্ষ্য করেছে। হৃদের পাশাপাশি আয়নও দাঁড়িয়ে মায়ার বিষয়টা লক্ষ্য করে হৃদকে কিছু বলবে তার আগেই হৃদ শক্ত চোয়ালে স্থান ত্যাগ করতে করতে হাঁক ছেড়ে মায়াকে ডেকে বলল, রিত, রুমে আসো। হৃদ ডাকলো, অথচ মায়া জড়তায় হৃদের পিছনে যেতে দ্বিধাবোধ করলো উপস্থিত মেহমানের সামনে। মায়াকে নড়তে না দেখে হৃদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ফের শক্ত গলায় হাঁক ছেড়ে বলল, রিত, রুমে আসো। মায়া আর কোনো দিকে তাকালো না। হৃদের শক্ত গলায় তৎক্ষণাৎ দৌড়ালো সিঁড়ি বেয়ে রুমে যেতে যেতে বেশ কয়েকবার শাড়ির আঁচল ছেড়ে গায়ের পানি পরিষ্কার করতে চাইলো। অন্ধকার রুমে পা রেখে মায়া খানিকটা থতমত খেয়ে বসলো। মায়ার যাওয়ার সময় রুমে আলো ছিল, এখন অসময়ে হৃদের লাইট অফ করার কারণটা বুঝলো না। অন্ধকার রুমে মায়া সুইচ বোর্ডের খোঁজ করে হৃদকে ডেকে বলল, এই যে শুনছেন, আপনি কোথায়? রুম অন্ধকার। মায়ার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ আতঙ্কে মৃদু চিৎকার করে উঠল মায়া, হৃদের আকস্মিক ঝাপটে ধরায়। মায়া কিছু বলার আগেই ওর গলায় বৃষ্টি ব্যথায় গেগিয়ে উঠল। হৃদ মায়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বাড়াতে বলল, তোমার ইজ্জত আমার হক চাই রিত। হৃদের এলোমেলো হাতের স্পর্শে মায়ার শরীরের কম্পন ধরল। মায়া কম্পিত স্বরে বলতে চাইল, আপনি আমাকে। মায়াকে বলতে না দিয়ে হৃদ মোহাচ্ছন্ন গলায় বলল, সরি জান, তোমার বুঝতে টু লেট। কথাটা বলেই হৃদ মায়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এক হাতে দরজা লক করলো। অপর হাতে মায়ার কাঁধের কাপড়টা টেনে বাহুতে নামাতে নামাতে মায়ার উন্মুক্ত কাঁধে দাঁত বসাতে মায়া ফের গুগিয়ে ওঠে। তীব্র কম্পনে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতে হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে নিতে নিতে ঘোর লাগা কণ্ঠে বলল, আই লাভ ইউ জান। মায়া তখনও কাঁপছে। হৃদের উষ্ণ নিঃশ্বাস গলায় অনুভব হতে মায়ার অদ্ভুত শিহরণ জন্মালো সর্বাঙ্গে। কম্পিত মায়া এক হাতে হৃদের বুকে ধাক্কা দিতে চাইলে হৃদ আরো ঘনিষ্ঠতা বাড়ায়। মায়ার বাধা দেওয়া হাতটা চেপে হৃদ মাথা তুলে তাকায় মায়ার বন্ধ দু চোখের পাতায়। নিস্তব্ধ রুম জুড়ে শুধু ঘড়ির টিকটিক শব্দ ভেসে বেড়াচ্ছে, দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। কম্পিত মায়ার বুক ধরফর করলো। হৃদের উষ্ণ নিঃশ্বাস মুখের উপর অনুভব করে চোখ মেলে তাকাতেই মুহূর্তেই দৃষ্টি মিলল হৃদের অদ্ভুত দৃষ্টিতে। ঘায়েল মায়া আরো ঘায়েল হলো। হৃদের দৃষ্টিতে আড়ষ্ট হয়ে লজ্জায় নত মস্তিষ্কের হতে চাইলে তৎক্ষণাৎ অধরে অধর মিলল। হৃদ মায়ার অধরে মগ্ন হতে মায়া ভাষা ভাষা চোখে তাকালো। হৃদের ভালোবাসার আকুতি বুঝতেই চোখ মুখ খিচে বন্ধ করে নিল হৃদের শার্ট মুঠোয় পিষে। অন্ধকার ঘরে সময়ের খেয়াল কারণেই, তবে অন্ধকার ঘরের ঘোর বাড়িয়ে হৃদ মায়ার শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে বাঁধল নিজের শক্ত দুহাতে। মায়াতে মগ্ন হৃদের ঘোর কাটিয়ে ফের দরজায় নক করল কেউ। পরপর শব্দে হৃদ বিরক্ত ভঙ্গিতে মায়ার ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকালো। দুজনের ঠোঁট ছেড়ে দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ার মাঝে আবারও শোনা গেল দরজার অপর পাশে শশীর গলা। হৃদকে ডেকে বলল, হৃদ ভাই, দরজাটা খোলো। তোমাকে নিচে যেতে বলেছে নানা ভাই। হৃদ ভাই, শুনছো? হৃদ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে মায়াকে ছেড়ে দাঁড়ালো। এবার বেশি বেশি হচ্ছে ব্যাপারটা। হৃদের চট্টগ্রাম আসার পর থেকে পার্সোনাল স্পেস পাচ্ছে না। যেখানে কেউ হৃদের সঙ্গে কথা বলতে সম্মতি প্রয়োজন হয়, সেখানে যখন তখন তার ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করছে, যেটা হৃদ মোটেও পছন্দ করে না।
এই রাতে অন্তত হৃদকে ডিস্টার্ব করাটা মোটেও পছন্দ হয়নি তার। হৃদ তপ্ত মেজাজে বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে মায়ার দিকে দৃষ্টি ঘোরাতেই খানিকটা শান্ত হয়ে আসলো মায়াকে তখনও কম্পিত শরীরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে নত মস্তিষ্কের ঘন ঘন শ্বাস ফেলতে দেখে। বিরক্ত হৃদ কপালের এক পাশ চুলকে মায়াকে শান্ত গলায় বলল। বিছানায় যাও, আমি আসছি। হৃদের কথাটা অল্প কিন্তু মায়ার কাছে ভয়ঙ্কর শোনালো। বিছানায় যাও মানে? মায়ার শরীরের কম্পন তীব্র থেকে তীব্র হলো হৃদের কথায়। হৃদ দরজা খুলে বাহিরে যেতে মায়া হৃদের গমন পথের দিকে চোখ তুলে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরালো খালি বিছানায়। মুহূর্তে শরীরের অদ্ভুত শিহরণে আছড়ে সিটিয়ে গেল দেওয়ালের সঙ্গে। ভয়ার্থ মায়া হঠাৎ করে ভীষণ তৃষ্ণা অনুভব করলো। গলা শুকিয়ে আসতে পানির খোঁজ করলো। তৃষ্ণার্ত মায়া আবছা আলোয় সোফার দিকে এগিয়ে গেল। ট্রেতে রাখা খাবারের সঙ্গে পানির জগ হতে পানি ঢেলে পান করতে করতে ভাবলো হৃদ ফিরে আসার আগেই মায়া ঘুমিয়ে যাবে। ভয়ার্থ মায়ার ভাবনা অনুযায়ী তাই করলো। বিছানার পাশ ঘেঁষে শুয়ে শরীর কুঁচো করে ঘুমের ভান ধরতে হৃদ দরজার বাইরে দেখলো শশীকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে। হৃদের উপচে পড়া বিরক্তি বাড়ল শশীকে দেখে। তপ্ত মেজাজে বলল,